আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারের দ্বিতীয় লেকচার শুরু করব। প্রথম লেকচারে আমি তোমাদেরকে কাজ পুরোটা শেষ করে দিয়েছিলাম এবং কাজের যে বেসিক ছিল এবং সেখানে একটা এইচডব্লিউ দিয়েছি। আশা করি তোমরা ম্যাথটা পেরেছিলাম। তা আমরা আজকে শক্তি নিয়ে একটু আলোচনা করব শিক্ষার্থীরা। হ্যাঁ, আচ্ছা, শক্তি জিনিসটা কি? আমরা মাঝে মাঝে আমরা স্টুডেন্টসরা ক্লাসে কিন্তু পাঞ্জা লড়ি, তাই না? যে আমরা বন্ধুরা পাঞ্জা লড়ি, বা আমরা দেখা গেছে যে মাঝে মাঝে ক্রিকেট যখন খেলি দেখা গেলো যে মারি, বলও তো যায় না, তখন আরেক ফ্রেন্ড বলে কিরে তোর শক্তি নাই। তো পাঞ্জায় তুমি যদি হেরে যাও তাহলে বলা হয় কিরে তোর শক্তি নাই, আবার যে জিতে যায় বলা হয় ওর তো অনেক শক্তি রে। তো এই শক্তি জিনিসটা কিন্তু আমরা অলওয়েজ আমরা কী করতেছি, ইউজ করতেছি ডে বাই ডে, কোনো না কোনো পারপাসে আমরা ইউজ করি। ধরো বাসায় বসে আছো, তোমার মা বললো যে বাবা এই কাজটা একটু করে দাও, বললা যে মা আমার শক্তি নেই, আমি খুব ক্লান্ত। তো এই শক্তি নিয়ে কিন্তু ফিজিক্সে পড়াশোনা। তো এখন দেখো, এটা জেনারেল পিপল যে জিনিসগুলো বলে যে শক্তি জিনিসটা, ফিজিক্সে কিন্তু এনার্জি ওরকম না। ফিজিক্সে কিন্তু এনার্জির একটা ডেফিনেশন আছে, একক আছে, মাত্রা আছে, ম্যাথমেটিক্স আছে। তোমাকে সেই জিনিসগুলো শিখতে হবে। ক্লিয়ার? খুবই ফান্ডামেন্টাল জিনিস। তো এনার্জি কি, শক্তি কি? শক্তির যে সংজ্ঞাটা মূল, সেটা হচ্ছে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। বুঝতে পেরেছ? শক্তি আমরা বলি যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। কেন এই সংজ্ঞাটা আসলো আমরা একটু খেয়াল করি। দেখো, ধরো এখানে এটা একটা ভূমি, এখানে একটা তুমি 100 কেজি ভরের একটা ব্লক তুমি রাখছো। কথাটা বুঝো, একটা 100 কেজি ভরের ব্লক এখানে তোমার আছে। এই ব্লকটাকে তুমি মনে করো ঠেলে তুমি এখানে এ বিন্দু থেকে তোমার এই যে বি বিন্দুতে আনতে হবে। ক্লিয়ার? এই ব্লকটাকে ঠেলে তোমার এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে আসতে হবে। তো এখান থেকে এই পর্যন্ত ধরো তোমার দূরত্ব হচ্ছে 10 মিটার। এ থেকে বি পর্যন্ত দূরত্ব হচ্ছে 10 মিটার। তো এখন এখানে মনে করো যে ট্রায়াল দিল, 3 জন ব্যক্তি এখানে ট্রায়াল দিল। কত জন ব্যক্তি? 3 পার্সনস। 3 পার্সনস এখানে ট্রায়াল দিল। প্রথম ব্যক্তি তিনি 100 কেজি ভরের যে ব্লকটাকে তিনি কোনো রকমে, ধরো 10 মিটার তো অনেক পরের কথা, তিনি 1 মিটার সরালেন। ঠিক আছে, প্রথম ব্যক্তি সরাতে পারলেন ধরো মাত্র তোমার বলবো আমরা ধরো 1 মিটার। ঠিক আছে, এবার দেখো পরে আমাদের দ্বিতীয় ব্যক্তি আসলো, তিনি ধরো সরাতে পারলেন 5 মিটার। আর তৃতীয় যে ব্যক্তি আসলো ধরো তিনি সরাতে পারলেন 10 মিটার পুরাটাই। তো আমরা এখন আগে হিসাব করি যে প্রথম ব্যক্তি তিনি কত কাজ করলেন 1 মিটার সরণে। কাজ কি? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এফ কত? ধরো এখানে এফ হচ্ছে কি, ধরো সবার এফটা সমান। তোমার কথাটা তুমি বোঝো, ধরো সবার এফটাই এখানে সমান, কিন্তু প্রথম জনের এস কত? 1। তাহলে উনি এখানে কাজ করলেন 1 এফ জুল। দ্বিতীয় ব্যক্তি তিনি কত কাজ করলেন? তার এস কত? 5। তাহলে কত? 5 এফ জুল। তৃতীয় ব্যক্তি তিনি কত কাজ করলেন? তিনি করলেন কিন্তু 10 এফ জুল। তাহলে তৃতীয় ব্যক্তি সবচেয়ে বেশি কাজ করছেন, তার কাজ হচ্ছে 10 এফ। আমরা এখানে এফ এর মানটা নিলাম না, এফই রাখলাম, জাস্ট এস দিয়ে। 1 মিটার সরণ তাহলে 1 এফ, 5 মিটার সরণ 5 এফ, 10 মিটার সরণ 10 এফ। তো একটা নর্মাল পিপলের কাছে
এখন সে কি দেখবে যে 3 ব্যক্তির মধ্যে সবচেয়ে বেশি সরাতে পারছে তৃতীয় ব্যক্তি, অর্থাৎ তৃতীয় ব্যক্তিরই এই জিনিসটাকে সরানোর ক্ষমতা সবচেয়ে বেশি, মানে সরানোর যে সামর্থ্য সেটা সবচেয়ে বেশি, ক্ষমতা না বলি, যে তৃতীয় ব্যক্তি মানে তৃতীয় ব্যক্তিটারই এই ব্লকটাকে সরানোর সামর্থ্য সবচেয়ে বেশি ছিল। অর্থাৎ আমরা তৃতীয় ব্যক্তিকে কি বলবো? সবচেয়ে শক্তিশালী। তাই না? তৃতীয় ব্যক্তিকে আমরা কি বলবো? তিনি সবচেয়ে শক্তিশালী, তার মাসেল পাওয়ার বেশি। কথার কথা আর কি। তো দেখো, এই যে কাজ থেকে কিন্তু শক্তি বোঝা যায়। তো তুমি দেখলা যে যার কাজ করলো বেশি, তুমি বলতে পারলা যে তার শক্তিও বেশি। এই কারণে আমরা এনার্জিকে বেসিক্যালি খুব ইজি ডেফিনেশনে নিয়ে আসছি যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। যার কাজ করার সামর্থ্য বেশি তার শক্তি বেশি, যার কাজ করার সামর্থ্য কম স্টুডেন্টস তার শক্তি কম হবে। তো বইয়ে আরও অনেক ডেফিনেশন আছে, তোমরা বইগুলো পড়লে তোমরা আশা করি বুঝে যাবা। তো শক্তি ক্যালকুলেশন করে তাহলে কিভাবে? যে হাউ উই ক্যালকুলেট এনার্জি, যে হাউ ডু উই ক্যালকুলেট এনার্জি, আমরা কিভাবে এনার্জিকে ক্যালকুলেট করব, মানে এনার্জি আমরা কিভাবে মাপব? একটাই উপায়, কি মাপতে হবে? কাজ মাপতে হবে। ওকে, যার কাজ বেশি হবে তার শক্তি বেশি হবে, যার কাজ কম তার শক্তি কম। এই কারণে যে ইকুয়েশন, যে এনার্জি অফ ইকুয়েশনটা, যে ইকুয়েশনটা আমরা বলি শক্তির জন্য, সেটা হচ্ছে কৃত কাজ সমান সমান ব্যয়িত শক্তি, মানে কাজ সমান সমান শক্তি। তাহলে একক কি হবে? দেখো, শক্তির একক তাহলে কি হবে? শক্তির একক হবে জুল। যেহেতু কাজ আর শক্তি সমান, তাহলে কাজের এককও জুল, শক্তির এককও জুল। তারপর তোমার মাত্রা কি হবে? আমরা লাস্ট ক্লাসে শক্তির কাজের মাত্রা নিয়ে পড়েছিলাম না? সেখানে আমরা কাজের মাত্রা কি পেয়েছিলাম স্টুডেন্টস, মনে আছে? কাজের মাত্রা হচ্ছে ml স্কোয়ার টি ইনভার্স 2। শক্তির মাত্রাও হবে ml স্কোয়ার টি ইনভার্স 2। আর এরা কোন রাশি এটাও তোমাকে জানতে হবে, যে কাজ ও শক্তি দুইটাই হচ্ছে তোমার স্কেলার রাশি। ওয়ার্ক আর এনার্জি দুইটাই তোমার স্কেলার কোয়ান্টিটি, মানে এদের কোনো দিক নেই। তুমি যেখান থেকেই মাপো, তুমি ব্লকটা এখান থেকে এখানে আনা আর ব্লকটা এখান থেকে এখানে আনা, মানে এ থেকে বিতে আনা, বি থেকে এতে আনা, কাজ একই হবে, তাই শক্তিও একই। এখন আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, শক্তির বিভিন্ন রূপ। ঠিক আছে, দেখো শক্তির বিভিন্ন রূপ। দেখো, শক্তি মোটামুটি 9টা রূপে থাকতে পারে। ঠিক আছে, আমরা যদি এখানে লিখি যে প্রথম যে রূপটা শক্তির সবচেয়ে সাধারণ যে রূপ, সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি। ঠিক আছে, তারপরে তোমার 2 নম্বরে হচ্ছে তাপ শক্তি। 3 নম্বরে হচ্ছে তোমার শব্দ শক্তি। 4 নম্বরে আমরা বলবো আলোক শক্তি। তারপরে আমরা বলি চৌম্বক শক্তি। দেন বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি,
স্টুডেন্টস, তারপরে তোমার হচ্ছে নিউক্লিয় শক্তি। আর ফাইনালি আমরা যেটা 9 নম্বরে বলি সেটা হচ্ছে সৌরশক্তি বা আমাদের সোলার এনার্জি। এই হচ্ছে শক্তির সবচেয়ে বেসিক তোমার 9টা রূপ। এখন শক্তির একটা সংরক্ষণশীলতা নীতি আছে, ঠিক আছে? দেখো আমরা এখন নেক্সট আমরা যে টপিকসটা পড়ব শক্তির সংরক্ষণশীলতা নীতি। দেখো নীতিটা কি? নীতিটা হচ্ছে যে এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট। তারপর শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই। শক্তি কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, ঠিক আছে? আচ্ছা দেখো যে প্রথমে যে কথাটা বলি যে শক্তির বিভিন্ন রূপ কি কি ছিল? যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি আর সৌরশক্তি। তো বেসিক্যালি আমাদের এই ইউনিভার্সে শক্তি যা যা আছে তা হচ্ছে এই 9টারই রূপ। বুঝতে পারতেছো? এই 9টা শক্তি বেসিক্যালি ঘুরে ফিরে আসে। জাস্ট কি হয়, দেখা গেল যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। যেমন ধরো তুমি এই যেখানে হাত ঘষলাম, আমরা দেখো আমি আমার 2 হাত ঘষলাম, এখানে কি হচ্ছে? এখানে হাত ঘষা মানে কি 2 হাতে মানে কি যান্ত্রিক শক্তি, এখানে একটা মেকানিক্যাল এনার্জি হচ্ছে, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। প্লাস তুমি যে হাত ঘষে কিন্তু একটা শব্দও হচ্ছে, শব্দ সৃষ্টি হচ্ছে, মানে এই যান্ত্রিক শক্তিটা 2 শক্তিতে রূপান্তর হচ্ছে। তারপর যেমন ধরো আমরা যখন বাল্বে আলো জ্বালাই, আমরা যখন লাইট জ্বালাই তখন কি হয়? আমরা কিন্তু ইনপুটে কী দিই? ইলেকট্রিক এনার্জি দিই না? যে বিদ্যুৎ শক্তি কিন্তু আমরা দিই, লাইটে কিন্তু আমাদের কারেন্ট সাপ্লাই দিতে হয়, তাহলে বিদ্যুৎ শক্তি আমরা দিই, বিনিময়ে আমরা কী পাই? আলো পাই, তাপ পাই। তো বেসিক্যালি স্টুডেন্ট যা যা আছে, যা যা তুমি ডেইলি দেখো সব হচ্ছে মূলত এই 9টা শক্তিরই রূপ। এখন শক্তির সংরক্ষণশীলতার নীতি যেটা বলতেছে, যে কনজারভেশন অফ এনার্জি যে কথাটা বলতেছে, যে এই মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট, মানে ধরো এই মহাবিশ্বে যদি 100 জুল এনার্জি বিগ ব্যাংয়ের পরে হয়ে থাকে, ঠিক আছে? বিগ ব্যাং থেকে তো আমাদের মহাবিশ্বের শুরু বলা যায়। তো বিগ ব্যাং হওয়ার পরে ধরো এখানে তোমার 100 জুল এনার্জি হয়েছে। এই 100 জুল এনার্জি এটা নির্দিষ্টই, শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নেই। মানে তুমি নতুন করে 1 জুল এনার্জিও ক্রিয়েট করতে পারবা না, 1 জুল এনার্জি তুমি সৃষ্টিও করতে পারবা না, আবার 1 জুল এনার্জি তুমি নষ্টও করতে পারবা না। কেবলমাত্র কি হবে? এক রূপ থেকে আরেক রূপে যাবে। এটা হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। এটা ফিজিক্সের সবচেয়ে ফান্ডামেন্টাল একটা প্রপার্টি এটা, ঠিক আছে? আমাদের এই পদার্থবিজ্ঞানের দ্য মোস্ট ফান্ডামেন্টাল কিছু কনসেপ্ট আছে যেগুলোর উপর ভিত্তি করে ফিজিক্স দাঁড়ানো। তার মধ্যে ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল থিংস হচ্ছে এই যে কনজারভেশন অফ এনার্জি। যদি 1 জুল শক্তির সৃষ্টি হইতো বা 1 জুল শক্তি যদি নষ্ট হয়ে যেত, তাহলেই তোমার ফিজিক্স কিন্তু তার যে ধর্মটা বা ফিজিক্সের যেই এত
মানে কী বলা যায় এটাকে, মানে বেসিক্যালি এই নীতিগুলোর উপরেই কিন্তু ফিজিক্স দাঁড়ানো, মানে ফিজিক্সের পিলার এগুলো, ঠিক আছে? তো এটা মাথায় রাখবা। এখন আমরা একটু যান্ত্রিক শক্তি নিয়ে ডিটেলসে আলোচনা করি। দেখো, যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। আচ্ছা, দেখো মেকানিক্যাল এনার্জির ডেফিনেশন কি বা যান্ত্রিক শক্তি কাকে বলে? সংজ্ঞা হচ্ছে যে কোনো বস্তুর অবস্থান ও গতির কারণে দুইটা লাইন কিন্তু তোমাকে বুঝতে হবে শিক্ষার্থীরা, একটা হচ্ছে অবস্থান আর একটা হচ্ছে গতি। তো কোনো বস্তুর অবস্থান ও গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। তো এটা হচ্ছে যান্ত্রিক শক্তির ডেফিনেশন, যে কোনো বস্তুর অবস্থান আর গতির কারণে তার মধ্যে যে এনার্জি আসবে। তো এখন তোমার মধ্যে কোশ্চেন আসতে পারে অবস্থান দিয়ে কী শক্তি বা গতি দিয়ে কী শক্তি, সেটাই আমরা ডিটেলস এখন আলোচনা করব। যান্ত্রিক শক্তি দুই প্রকার। এক নম্বর হচ্ছে তোমার বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি, দুই হচ্ছে তোমার গতি শক্তি বা কাইনেটিক এনার্জি। ওকে, আচ্ছা, এখন শিক্ষার্থীরা আজকে আমরা বিভব শক্তি নিয়ে একটা আলোচনা করব। তো ইন ডিটেলসে আমরা চেষ্টা করব বিভব শক্তিটা একটু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো দেখো আমাদের টপিক যেটা, এটা হচ্ছে আমাদের আজকে চ্যাপ্টারের আজকের লেকচারের মূল যে কনসেপ্ট সেটা হচ্ছে আমাদের বিভব শক্তি। দেখো বিভব শক্তিটা কি, এটা আগে তোমাকে একটু বুঝতে হবে। বিভব শক্তির সংজ্ঞাটা যদি আমি তোমাদেরকে দিই, আগে সংজ্ঞাটা দিই, তারপর আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করলে ওকে, কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করলে বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয় তাকে বিভব শক্তি বলে। এই লাইনটা তোমাকে একটু হাইলাইট করতে হবে যে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করলে। ওকে, তো বিভব শক্তি কিন্তু বেসিক্যালি পজিশন নিয়ে রিলেটেড, অবস্থান রিলেটেড। আচ্ছা, এখন দেখো
অবস্থান পরিবর্তন করলে কি সামর্থ্য আসবে আর সেটাকে বিভৎসত্বে আমরা কেন কিভাবে বলবো আমি তোমাকে একটু বোঝাই। দেখো, ধরো আমার এখানে যেই হাইলাইটারটা তোমরা দেখতে পাচ্ছ, ধরো এই হাইলাইটারটা এটা পুরোটাই লোহা দিয়ে বানানো। সাপোজ ধরো পুরো হাইলাইটারটা একটা লোহা দিয়ে বানানো। তো এখন এই হাইলাইটারটার ওজন যদি তোমার ধরো 100 গ্রাম হয়, বা ধরো এটা যদি 70 থেকে 80 গ্রাম হয়, তাহলে এইটা যদি তোমার লোহা হয়, ঠিক আছে, এই হাইলাইটারটা যদি পুরোটা লোহা দিয়ে হয়, ধরো এর ওয়েট তোমার হয়ে যাবে 1 কেজি সাপোজ ধরো। তো 200 গ্রাম থেকে সেটা 1 কেজি হয়ে যেতে পারে। তো আমরা আমাদের যেই কাগজটা, এই যে আমরা যেই পেপারের উপর আমি তোমাদেরকে লিখে লেকচার নিচ্ছি, এই পুরো পেপারটা যদি কাচের হতো, একটু মাথায় রাখো, পুরো পেপারটা যদি তোমার কাচের হতো আর এই যে হাইলাইটারটা এটা যদি লোহার হতো, কি ঘটতো? আমি ধরো এই হাইলাইটারটাকে এনে এই মানে গ্লাসের উপরে রাখলাম, কাচের উপরে আমি রাখলাম। এই অবস্থায় এই হাইলাইটারটা গ্লাসকে ভাঙতে পারলো না, কিন্তু ওই হাইলাইটারটাকে ধরো আমি এখন এই উপরে আনলাম, ঠিক আছে, ধরো আমি এখন এখানে ধরো তোমাদের হিসাবে 1 মিটার উপরে আনলাম, ছেড়ে দিলাম, ঠিক আছে, আমি হাইলাইটারটাকে এখানে 1 মিটার উপরে এনে ছেড়ে দিলাম। ধরো আমার এই গ্লাসটা ভাঙলো না, তারপর চিন্তা করলাম আচ্ছা তাহলে আরেকটু উপরে আনি, ধরো আমি এখানে 2 মিটার উপরে আনলাম, ছেড়ে দিলাম, ধরো তখন দেখা গেলো যে গ্লাস ভেঙে গেছে। অর্থাৎ এই হাইলাইটারটা যদি গ্লাসের উপরে থাকে, কথাটা বুঝো, এই হাইলাইটারটা যদি গ্লাসের উপরে থাকে সে গ্লাসকে ভাঙতে পারে না। হাইলাইটারটা যদি 1 মিটার উপরে আসে গ্লাসকে ভাঙতে পারে না। যদি হাইলাইটারটা 2 মিটার উপরে চলে আসে সে গ্লাসকে ভাঙতে পারে। অর্থাৎ ওই হাইলাইটারটার অবস্থান কোথায় আনতে হবে শিক্ষার্থীরা? ওই হাইলাইটারটার অবস্থান আনতে হবে তোমার 2 মিটার উচ্চতায়। তখন তার মধ্যে কাজ করার সামর্থ্য অর্জিত আসবে, মানে এই গ্লাসটাকে ভাঙার সামর্থ্য আসবে, তাই আমরা সেটাকে বলি বিভব শক্তি। আরেকটু স্পেসিফিকভাবে যদি শিক্ষার্থীরা বোঝো, ধরো ক্লাসে একজন স্টুডেন্টস আছে, ক্লাসে একটা স্টুডেন্ট আছে, ঠিক আছে, তো একটা স্টুডেন্ট যে একজন শিক্ষার্থী সব সময় পেছনের বেঞ্চে বসে। সাপোজ ধরো একজন শিক্ষার্থী সে সব সময় পেছনের বেঞ্চে বসে, কিন্তু টিচার বুঝতে পারলো যে শিক্ষার্থীটা ভালো স্টুডেন্ট, ঠিক আছে, কিন্তু শিক্ষার্থীটা পরীক্ষায় ভালো করতে পারতেছে না। যে কুইজ হচ্ছে, ধরো কলেজে যে কুইজগুলো হচ্ছে, শিক্ষার্থীটা ভালো ছাত্র হওয়া সত্ত্বেও সে তোমার কুইজে ভালো করতে পারতেছে না। কারণ কি? টিচারটা অ্যানালাইসিস করে দেখলেন, টিচার যখন ক্লাসে পড়ান শিক্ষার্থীটা পেছনে বসার কারণে হয়তোবা তার মধ্যে একটু দুষ্টামি চিন্তাভাবনা আসে, সে একটু কথাবার্তা বলে, মানে অন্য একজনের সাথে কথা বলে সে সময়টা নষ্ট করে। পেছনে বসাটা কোনো খারাপ বিষয় না, আমি যেটা এখানে বোঝাতে চাচ্ছি যে সেটার দিকে মনোযোগ দাও। ধরো সে পেছনে বসে অন্য আরেকজনের সাথে কথা বলে সময়টা নষ্ট করে, টিচার তাহলে যে কথাটা বলতেছে সেটা কিন্তু সে শুনতেছে না, তার ফলে কি হচ্ছে, সে খারাপ করতেছে। বাট টিচার যখন জিনিসটা জানতে পারলো যে না ও তো ভালো ছেলে, টিচার তাকে কি সাজেশন দিল? শিক্ষক বললেন, দেখো, শিক্ষক ওই শিক্ষার্থীকে বললেন সামনের বেঞ্চে বসতে, ঠিক আছে, শিক্ষক ওই শিক্ষার্থীকে সামনের বেঞ্চে বসতে বললেন, যে তুমি সামনের বেঞ্চে চলে আসো। তো যখন সে সামনের বেঞ্চে চলে আসলো, তাহলে সে দেখো অবস্থান পরিবর্তন করছে না? এতদিন সে কোথায় ছিল? পেছনের বেঞ্চে, হঠাৎ করে সে কোথায় চলে আসছে? সামনের বেঞ্চে। আসার পরে এখন কিন্তু আর সে অন্য কারোর সাথে কথা বলে সময় নষ্ট করতে পারতেছে না, তাই সে শিক্ষকের দিকে তাকিয়ে তার লেকচারটা শুনতে হচ্ছে।
এবং টিচার যা বলতেছেন এখন কিন্তু সে মোটামুটি সহজে ধরে ফেলতেছে। বিনিময়ে কী হলো, ছেলেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করলো। তো এখন তুমি দেখো, সে যতই কি বলি, সে যদি খারাপ স্টুডেন্ট হতো, কথাটা আমার বুঝো, সে যদি খারাপ স্টুডেন্ট হতো, সে যতই সামনে বসুক না কেন, সে কিন্তু রেজাল্ট ভালো করতে পারতো না। কিন্তু সে ভালো করতে পারলো কেন? শিক্ষার্থীটার প্রথমে একটু অমনোযোগী ছিল, বাট সামনে আসার কারণে সে কিন্তু মনোযোগী হয়েছে। তার মধ্যে কি একটা, মানে তার মধ্যে একটা বিভব আছে, আমরা এটাকে বলি তার মধ্যে বিভব আছে, মানে ভালো কিছু করার তার মধ্যে একটা সম্ভাবনা আছে, যেটাকে আমরা বলি বিভব। তো শিক্ষক ওই সম্ভাবনাটাকে কী করলেন, বের করে আনলেন। কিভাবে আনলেন? জাস্ট কী করলেন, অবস্থান পরিবর্তন করলেন, আর কিছুই না। শিক্ষক ওই ছাত্রটার অবস্থান পরিবর্তন করে ফেললেন। শিক্ষার্থীদের মধ্যে বিভব ছিল, মানে তার মধ্যে ভালো কিছু করার সম্ভাবনা ছিল, সে ভালো করে ফেলছে। তেমনি আমার এই হাইলাইটারটাও এই গ্লাসকে, ধরো এটা যদি গ্লাসের হয়, গ্লাসটাকে ভাঙার সামর্থ্য আছে, কিন্তু এই অবস্থানে মানে এখন যেখানে আছে সেখান থেকে হাইলাইটারটা ভাঙতে পারতেছে না। 1 মিটার আনলেও ভাঙতে পারতেছে না। ধরো 2 মিটার এনে ছেড়ে দিলে হাইলাইটারটা এই গ্লাসকে ভেঙে ফেলতেছে। মানে হাইলাইটারটার ভাঙার মতো কি আছে স্টুডেন্টস, বিভব আছে। এটা যদি পালক হতো, পাখির পালক হলে তুমি যত উপর থেকেই ফেলো, সে কখনো ভাঙতে পারতো না। তো আমরা জিনিসটা নিয়ে তাহলে এখন বুঝলাম যে বিভব শক্তি কি, কোনো বস্তুর অবস্থান পরিবর্তনের কারণে বস্তুর মধ্যে কাজ করার সামর্থ্য। যেমন তোমরা গুলাইলে আমরা যেটা বলি যে এরকম, যে তোমরা আশা করি এটা সবাই দেখছো, ঠিক আছে? এটা হচ্ছে গুলতি, সাপোজ ধরো গুলতির এটা হচ্ছে, আমার ড্রয়িংটা খুবই বাজে হয়েছে, এটা হচ্ছে রাবার, ঠিক আছে? ধরো তুমি রাবারে ধরে এখানে এরকম টান দিলা, ঠিক আছে? গুলতি এরকম ধরে আমরা যে টান দিই না, ঠিক আছে, এরকম ধরে যে আমরা টান দিই। তো ধরো একটা ইট, সেই ইটের যেই টুকরাটা রাস্তায় পড়া ছিল, সেই ইটের টুকরাটাকে তুমি গুলতির মধ্যে এনে এইভাবে টেনে আনলা। তো তুমি দেখো তাকে উপরে এনে তার এই যে টেনে এনে তার মধ্যে কী করলা, শক্তি সঞ্চারিত করলা না? এখন তুমি যদি গুলতিটাকে ছেড়ে দাও, ধরো গুলতিটা গিয়ে একটা আম গাছে, একটা আমের গোড়ায় মেরে আমটাকে সে ফেলে দিচ্ছে। অর্থাৎ সেই ইটের টুকরাটা মাটি থেকে উপরে এই গুলতির মধ্যে আনার কারণে তার মধ্যে ওই আমটাকে ফেলে দেওয়ার মতো শক্তি অর্জিত হয়েছে, তাই সে আমটাকে ফেলে দিতে পারছে। তো এইভাবে আমরা বিভব শক্তি ক্যালকুলেট করি। আর এভাবে আমি তোমাদেরকে বুঝালাম যে কীভাবে অবস্থান পরিবর্তন করলে বিভব শক্তি চেঞ্জ হয়। তাহলে এখন তুমি দেখো শিক্ষার্থীরা, এই জায়গাটাতে যে আমাদের ধরো এটা হচ্ছে একটা সারফেস, ঠিক আছে? এই সারফেসে আমাদের এখানে একটা ধরো বস্তু ছিল, এখানে একটা বস্তু ছিল, ধরো বস্তুর ভর হচ্ছে এম, ধরো বস্তুর ভর কি এম। এখন এই অবজেক্টটাকে তুমি কি করলা, যে এখানে নিয়ে আসলা, মানে তুমি ভূমি থেকে কতটুকু, ধরো তুমি ভূমি থেকে অবজেক্টটাকে এইচ পরিমাণ উপরে আনছো। মানে আমি এখানে দেখাচ্ছি, এখানে অবজেক্টটা হচ্ছে ভূমিতে, আর এখানে অবজেক্টটা হচ্ছে এইচ উচ্চতায়। ভাই বোনা দুইটা অবজেক্ট, সেম অবজেক্ট। এই আমি জাস্ট দুইটা ভাবে ডায়াগ্রাম তোমাকে বুঝিয়ে দিচ্ছি। অবজেক্টটা এখন কি ভূমিতে আছে, আমি যখন তাকে এইচ উচ্চতায় তুললাম সেটা আমি আলাদা করে ডায়াগ্রাম আঁকছি, এই জায়গায় সে এইচ উচ্চতায় উঠে গেছে, সে এম ভরের অবজেক্টটাই। এখন তার মধ্যে একটা শক্তি জমা হয়েছে না, কারণ যেহেতু অবস্থান চেঞ্জ করছো। এখন দেখো সেই শক্তিটা কি, শক্তি মানে কি, কৃতকাজ কি, বল গুণ সরণ। বল কি এমজি, তুমি উপরেও তুলছো, লাস্ট ক্লাসে বলেছিলাম যে উপরে তুললে উপরে নিচে কিন্তু এমজি। সরণ কি এইচ, তাহলে কি পেলা তুমি এমজিএইচ। আর এই শক্তিটাকে আমরা কি বলবো, বিভব শক্তি। এটাকে আমরা নাম দিই ইপি।
ইপি কেন নাম দিই? কারণ বিভব শক্তি হচ্ছে পটেনশিয়াল এনার্জি, তো ইপি, ঠিক আছে, পটেনশিয়াল এনার্জি। তো ইপি সমান সমান mgh, এটা হচ্ছে বিভব শক্তির গাণিতিক রূপ। ক্লিয়ার? তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে যে বিভব শক্তির যে মূল যে থিওরি সেটা আমি তোমাদেরকে দেখা দিলাম। এখন আমরা একটা এক্সাম্পল করি। সাপোজ ধরো এক্সাম্পল, একটি 5 কেজি ভরের বস্তুকে 10 মিটার উপরে তুললে তার মধ্যে কত বিভব শক্তি জমা হবে, এটা হচ্ছে ধরো আমাদের প্রশ্ন। তাহলে আমরা জিনিসটা সলিউশন করি। দেখো আমাদের এম কত শিক্ষার্থীরা? এম হচ্ছে 5 কেজি, এইচ কত 10 মিটার, জি কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ইপি কত? ইপি হচ্ছে mgh, এম 5, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে 10। তাহলে 49 ইন্টু 10 কত? 490 জুল। এই হচ্ছে তোমার আনসার। এইভাবে আমরা ইপি ক্যালকুলেট করি, খুবই ইজি অঙ্ক। তো আমি আজকের লেকচারটা স্টুডেন্টস এখানেই শেষ, এ পর্যন্তই থাকলো। আমি শক্তির খুব বেসিক নিয়ে আলোচনা করলাম, বিভব শক্তি নিয়ে ডিটেলস আমাদেরকে বোঝানো। আমরা ইনশাআল্লাহ নেক্সট লেকচারে আমরা এই যে দ্বিতীয় যেটা এই যে গতিশক্তি নিয়ে পুরোটা বিস্তারিতভাবে আলোচনা করব। তারপরে আমরা শক্তি সংক্রান্ত যে সৃজনশীলগুলো বা ম্যাথমেটিক্যাল যে অঙ্কগুলো সেগুলো আমরা সলভ করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।